আজকের গল্প অদ্ভুত আঁধার। লিখেছেন দিব্যেন্দু পালিত। গল্প পাঠ অরুময় চক্রবর্তী। গল্প অদ্ভুত আঁধার। তারপর আমরা একটা রেস্তোরাঁয় ঢুকলাম। কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়েছে। বিকেলের গুমোট এখন আর নেই। বর্ষার কলকাতার, বিশেষত পার্ক স্ট্রিটের একটা মায়াবী রূপ আছে যা প্রায়ই আকর্ষণ করে। মসৃণ পিচের রাস্তায় দ্রুতগতি মোটরগুলো অদৃশ্য হচ্ছে চোখের পলকে। দেখা না গেলেও গতি আর কচিত হর্নের শব্দই চিনিয়ে দিচ্ছে তাদের উদ্দেশ্য। বহু বছর পরে দেখা সম্পর্কের জড়তা কাটানোর জন্য একটা সিগারেট ধরিয়ে প্যাকেটটা বন্ধুর দিকে এগিয়ে দিলাম। সিগারেট? নাইস। ধ্রুবজ্যোতির চোখ দুটো চকচক করে উঠল। লাইটারটা ঠিকঠাক জ্বালতে না পারায় আমি ওকে সাহায্য করলাম। এক গাল পরিতৃপ্তির ধোঁয়া ছেড়ে ধ্রুবজ্যোতি বলল, তুই আজকাল এত ভালো সিগারেট খাস, এ তো অনেক দাম শুনেছি। আমি কিন্তু চারমিনারই আটকে আছি, বুঝলি। ওর বেশি বাজেটে কুলোয় না, তুই তবু একটা খাওয়ালি। ধ্রুবজ্যোতির কথায় ও স্বরক্ষেপে কী ছিল আমি আহত বোধ করি। এই মুহূর্তে ভুলতে পারছি না ধ্রুবজ্যোতি আমার বন্ধু। স্কুলে একসঙ্গে 6 বছর পড়েছি, কলেজে 4টি বছর, তারপর আরও অনেক দিন। বিদেশে গিয়েছিলাম। দেশের বন্ধুদের সঙ্গে সম্পর্ক শিথিল হতে হতে শেষ পর্যন্ত আর ছিলই না। কতদিন পরে দেখা হলো? 12 বছর হবেও বা। এই দীর্ঘ সময়ে আমি অনেক বদলেছি। ধ্রুবজ্যোতিরও কম পরিবর্তন হয়নি, অন্তত চেহারায় আর চট করে চেনা যায় না ওকে। আমি ওর চোখের দৃষ্টি দেখেই আবিষ্কার করেছি। অনেকেই আমাদের লক্ষ্য করছিল, আমাকে নয়, ধ্রুবজ্যোতিকে। এই মুহূর্তে যে পরিবেশে আমরা বসে আছি, স্পষ্টই ধ্রুবজ্যোতিকে সেখানে মানায় না। আমার বন্ধুর সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। মুগ্ধ চোখে সেই রেস্তোরাঁ, সন্ধ্যার নরম নীল আলো, দেওয়ালের বিচিত্র অলঙ্করণ ইত্যাদি দেখছে। ততক্ষণে ওয়েটার এসে দাঁড়িয়েছিল। আমার দৃষ্টি আকর্ষণের জন্যে উচ্ছ্বসিত স্বরে বন্ধু বলল, কিরে, কিছু অর্ডার দিবি না? জায়গাটা এমন যে এসেই খিদে পেয়ে গেছে। আমি প্রথমে বেয়ারাকে দেখি, তারপর ধ্রুবজ্যোতিকে। কী খাবি বল? দাঁড়া, কি জানিস, কেমন ঘাবড়ে যাচ্ছে। তারপর মিনুতে চোখ বুলিয়ে বলল, ফিশ ফ্রাই খাই, কি বল, রাশিয়ান স্যালাড দিয়ে। আমি বিশেষ কিছু খাবো না। বন্ধুর জন্যে ফিশ ফ্রাই বলে একটা কোল্ড কফির অর্ডার দিলাম। এখানে না এসে ভবানীপুরের সেই পুরনো চায়ের দোকানে গেলেই বোধহয় ভালো করতাম। দোকানটা এখনও আছে কিনা জানি না। ধ্রুবজ্যোতি তখন বিভিন্ন খাদ্য সম্পর্কে অনর্গল বকে যাচ্ছে। অমলেট খেলেই হতো, কিন্তু কেমন লোভ হলো। তোর চেহারা কিন্তু ভালো হয়েছে অলোক, দিব্যি মোটা হয়েছিস। দৈনিক আপেল খাস বোধ হয়। ক্লান্তিকর, সত্যিই ক্লান্তিকর। আমি গুটিয়ে গেলাম। পাশের টেবিলে এক বিদেশিনী তার বন্ধুদের সঙ্গে এখানে আসার পর থেকেই লক্ষ্য করছে ধ্রুবকে। ভাষা বুঝবে না, তবুও অভিব্যক্তি, চোখ মুখের আগ্রহ দেখেই সম্ভবত শব্দ করে হেসে উঠল এইবার। ব্যাপারটা ধ্রুবজ্যোতিও লক্ষ্য করে থাকবে। হঠাৎ সংকুচিত হয়ে পড়ল। ওকে বাঁচাবার জন্যে প্রসঙ্গ পাল্টে ফেললাম আমি। তারপর, তোর আসল খবর বল। ছবি আঁকছিস তো, নাকি ছেড়ে ছুড়ে দিয়েছিস? ছেড়ে দেবো মানে? কাঁধ থেকে ঝোলানো থলির ভেতর হাত ঢুকিয়ে কিছু খুঁজল ধ্রুবজ্যোতি। না পেয়ে বলল, এই তো, এই আঁকার ভাবনা নিয়েই ঘুরি সারাক্ষণ। পারলে রক্ত দিয়েই আঁকতাম, কিন্তু হয় না, কিচ্ছু হলো না। একটা নিঃশ্বাস ফেলল ধ্রুবজ্যোতি। লোকে নেয় না, বুঝলি। এই লাইনে যারা সাকসেসফুল তারা শুধু ট্যালেন্টেডই নয়, অনেক ম্যানিপুলেশন জানে। আমাদের আর কি হলো, একদম পয়সা পাইনি, খেয়ে বাঁচতে হবে তো। বলিস কি? আমি বললাম, প্যারিসে দেখেছি আর্টিস্টরা 2 হাতে পয়সা রোজগার করে। আজকাল সোনার দরে ছবি বিকোয়, কাগজে পড়ছিলাম। এখানেও নাকি শিল্পীদের ডিমান্ড খুব বেড়েছে। প্যারিস, শিল্পীর স্বর্গ। স্বপ্নময় হয়ে উঠল বন্ধুর চোখ দুটি। গলায় ফ্রাইয়ের টুকরো আটকে গিয়ে থাকবে। বার কয়েক কেশে নিয়ে বলল,
আমরাও স্বর্গেই আছি বলতে পারিস। ময়লা পাঞ্জাবিটা দেখে বুঝতে পারছিস না? ড্রিম ড্রিম, সমস্ত স্বপ্ন। ছেলে মেয়ে ঠিকঠাক খেতে পায় না, ঘরের রুগ্ন বউ। আবার সেই দারিদ্র্যের পুনরাবৃত্তি। আমার মনে হলো আজ ধ্রুবজ্যোতির সঙ্গে দেখা না হলেই ভালো হতো। অন্যমনস্ক হওয়ার চেষ্টায় বিদ্যুৎ চমকের মতো একটা স্মৃতি আমার মনে এলো। ছেলে মেয়ে বউয়ের কথা বলছিল না ধ্রুবজ্যোতি? সত্যি তো, আমরা আমাদের পুরনো অস্তিত্ব হারিয়ে ফেলেছি, কবে যেন বদলাতে শুরু করেছি। নিজের স্ত্রীর কথা মনে পড়ল আমার। ধ্রুবজ্যোতিও বিয়ে করেছে। কেউ স্ত্রী? রঞ্জনা? আশ্চর্য, এতক্ষণ এই বিষয়ে তো আমরা আলোচনা করতে পারতাম। খাওয়াও হয়ে গিয়েছিল ধ্রুবজ্যোতির। কোঁকড়া চুলের একটি গুচ্ছ কপালে টেনে এনে তন্ময় হয়ে কি চিন্তা করছিল। কঠিন চোয়াল দুটোয় ফুটে উঠেছে ক্ষোভ বা আক্রোশ। পারিবারিক প্রসঙ্গটা কিভাবে তুলব চিন্তা করছিলাম আমি। শেষে বললাম, তাহলে বিয়ে করেছিস তুই? ইডিয়েট, তোর না ব্যাচেলার থাকার প্রতিজ্ঞা ছিল? কথাটা মিথ্যে হয়নি। হঠাৎ যেন দার্শনিক হয়ে উঠল 35-এর উজ্জ্বল যুবক। শেষ প্রায় সিগারেট থেকে নতুন আরেকটি জেলে নিয়ে বলল, যৌবন ধরে রাখবো এই প্রতিজ্ঞাও তো আমার ছিল। নির্মল আকাশের নিচে উলঙ্গ হয়ে নাচব, এই ইচ্ছেও কি ছিল না আমাদের? কিন্তু শেষ পর্যন্ত কি হলো? হয় না রে, কিছুই হয় না। হঠাৎ ভীষণভাবে কাঁচতে লাগলো ধ্রুবজ্যোতি। গলার উপর একটা নীল মোটা শিরা এঁকে মেঁকে কেঁপে উঠল। কিঞ্চিত ভীতভাবে তাকিয়ে রইলাম আমি। এই লস্ট। নিজেকে সামলে নিয়ে ধ্রুবজ্যোতি বলল, সর্বত্র সর্বত্র হেরে গেছি। বক্তৃতা দেওয়ার অভ্যেসটা এখনো যায়নি দেখছি তো। আমি বললাম, কিন্তু রঞ্জনার মতো শ্রোতা কোথায় পাবি? হ্যাঁ, ভালো কথা, রঞ্জনার কি খবর? ওকেই বিয়ে করেছিস নাকি? প্রশ্নটা আকস্মিক। হঠাৎ যেন নিভে গেল ধ্রুবজ্যোতি। অদ্ভুতভাবে হেসে বলল, রঞ্জনার কথা জিজ্ঞেস করছিস? ওর কথা থাক। ধ্রুবজ্যোতির বিষণ্ণ নিঃশ্বাসের শব্দে চুপ করলাম আমি। অত্যন্ত উজ্জ্বল বড় বড় চোখ মেলে দেওয়ালের অলঙ্করণের দিকে তাকিয়ে রইল। আমার মনে পড়ছিল রঞ্জনাকে। 1 বর্ষের চোখে রঞ্জনের মতো সুন্দরী কাউকে আমি দেখিনি। আমরা সকলে বন্ধু ছিলাম, ছুঁয়ে থাকতাম পরস্পরকে, কিন্তু রঞ্জনাকে নিয়ে আমাদের মধ্যে রেষারেষির অন্ত ছিল না। আমার মতো সচ্ছলতা ছিল না ধ্রুবজ্যোতির, কিংবা অবংশীর মতো স্বাস্থ্য আর সৌন্দর্য। তবু ধ্রুবজ্যোতির কাছে হেরে যেতে বাধ্য হয়েছিলাম। কি পেয়েছিল রঞ্জনা ওর মধ্যে? এক সময় বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হতো। বিকেলের নরম রোদ্দুরে পাশাপাশি দূর থেকে আরও বেশি দূরে হেঁটে যেত দুজনে। ধ্রুবজ্যোতি অন্যমনস্ক হয়ে পড়েছিল। ওয়েটার বিল হাতে এসে দাঁড়ালো। তখন আমার দিকে হেসে তাকালো ধ্রুবজ্যোতি। মানিব্যাগ খুলে একটা বড় নোট বের করলাম আমি। তোর কাছে টাকা ছিল? আগে বলিসনি কেন? আরও কিছু খাওয়া যেত। এখনও খেতে পারিস, বিব্রত গলায় বললাম আমি। ধ্রুবজ্যোতি হাসলো, বলল, হ্যাঁ থাক, আর একদিন খাওয়া যাবে। তুই হয়তো ইতিমধ্যেই করুণা করছিস আমাকে। করুণা আমার সহ্য হয় না। দুজনেই চুপ করে আছে। খুচরো নিয়ে বেরিয়ে এসে হাঁটছিলাম পাশাপাশি। এখনই খেয়াল হলো আমার গাড়িটা পার্ক করা আছে বেশ দূরে। ধ্রুবজ্যোতি তা জানে না। সত্যি বলতে নিজের খেয়ালে ফুটপাত ধরে কিছুক্ষণ হাঁটবার শখ না হলে আজ ধ্রুবজ্যোতির সঙ্গে দেখাই হতো না। হঠাৎ কথা বলল ধ্রুবজ্যোতি, কি জানিস, রঞ্জনার মতো মেয়েদের আকাঙ্ক্ষা করতে নেই। ওদের ভালোবাসা যায়, ধরা যায় না। ধ্রুবজ্যোতি আকাঙ্ক্ষা করেছিল। মনে হলো আমি ওর গোপন যন্ত্রণায় আঘাত দিয়েছি। আমি চুপ করে থাকলাম। ভাবছিলাম এবার গেলেই হয়। তোর ঠিকানাটা আমায় দে। ধ্রুবজ্যোতি বলল, একদিন আসবো, ছবির বিষয়ে আলোচনা করা যাবে। নিশ্চয়ই অনেক গ্যালারি ঘুরেছিস। আমার তো কিছুই হলো না, নাথিং। ব্যাগ থেকে আমার একটা ভিজিটিং কার্ড বের করে দিলাম ওকে। হলো না, কিছুই হলো না। কথাগুলো বাজছিল আমার কানে। সত্যি বলতে
এতক্ষণে প্রচ্ছন্ন বিরক্তি অনুভব করতে শুরু করেছিলাম। ট্রাফিক সিগন্যালে একটা বাস দাঁড়াতে দেখে চলি বলে ধ্রুবজ্যোতি দৌড়ে দিতে আশ্বস্ত হলাম। পর দীর্ঘদিন দেখা হয়নি ধ্রুবজ্যোতির সঙ্গে। আমার স্ত্রীকে ওর কথা বলেছিলাম। পক্ষপাতহীন আনন্দ উপভোগের ক্ষমতায় মাঝে মাঝে ধ্রুবজ্যোতির কথা জিজ্ঞেস করতেন তিনি। আমি কোনো রকম উৎসাহ বোধ করিনি। একদিন বিকেলে ফ্ল্যাটে ফিরে দেখি লিভিং রুমে বসে শিল্পীর স্বাধীনতা বিষয়ে নানা রকম কথা বলে যাচ্ছে ধ্রুবজ্যোতি। মগ্ন হয়ে শুনছেন আমার স্ত্রী। সামনে চায়ের কাপ ও প্যাস্ট্রির প্লেট দেখে অনুমান করলাম ইতিমধ্যেই চা হয়ে গেছে এক প্রস্ত। আমাকে দেখে কেমন সংকুচিত হয়ে পড়ল। তোমার স্ত্রীর সঙ্গে ছবির বিষয়ে কথা হচ্ছিল, কৈফিয়তের সুরে বলল। আধুনিক সময়ে শিল্পীর আদর্শ কী হওয়া উচিত? ছবি তো অনেকেই এঁকেছেন, গগাঁ, মাতিস, পলকি, কিংবা ধরো পিকাসো। তারপর তুই? মাঝপথে ওকে থামিয়ে দিয়ে বললাম, তোর গুণমুগ্ধার মুখ দেখে তো মনে হচ্ছে ইতিমধ্যেই অভিভূত হয়ে পড়েছেন। যাক, এসেছিস কখন? না, রিয়েলি। অপ্রতিভ কণ্ঠে ধ্রুবজ্যোতি বলল, উনি বেশ ইন্টারেস্টেড দেখলাম। সেদিন অনেক রাত পর্যন্ত আমাদের সঙ্গ দিল ধ্রুবজ্যোতি। কথা বলল অনর্গল। ওর কথা বলবার ধরনে কিছু একটা আছে যা সবসময়ই আকর্ষণ করে। ফেরার পথে বাস স্টপ পর্যন্ত এগিয়ে দিতে এসে আরও কিছু কথা হলো। একটা এক্সিবিশন করছিস না কেন? করা খুব দরকার। করবো করবো, ধ্রুবজ্যোতি বলল। মাঝে মাঝে কী মনে হয় জানিস, লোকে আমায় না নিতে পারবে না। আফটার অল, পরের কথাটা খুঁজে পেল না ধ্রুবজ্যোতি। নেওয়া উচিত, আমি বললাম। শীত এসে গিয়েছিল। কুয়াশায়, ম্লান বৈদ্যুতিক আলোয়, নির্জন পথ। শীতার্ত হাওয়ার আক্রমণ থেকে আত্মরক্ষার জন্যে শালটা ভালো করে টেনে নিলাম। ধ্রুবজ্যোতির পরনে বিবর্ণ সার্চে পাঞ্জাবি, কাঁধের পাশে কয়েকটা রিফোর চিহ্ন। বন্ধুর জন্য মায়া হলো, কিন্তু শীত ধ্রুবজ্যোতিকে স্পর্শ করছে মনে হলো না। অনেক দূরে তাকিয়ে বলল, পবন ঠাকুরের ছবি দেখেছিস? যমুনা, ওই রকম একটা কিছু আঁকবো। এখন যা চাই বিষাদ, বুঝলি? বিষাদের সঙ্গে প্রতিবাদও মেলাতে হবে, যেন অমানুষিক একটা যন্ত্রণাকে কোনো রকমের সম্বরণ করছে ধ্রুবজ্যোতি। ওর গলা কাঁপছিল। রঞ্জনার কথা মনে পড়ছিল আমার। রঞ্জনা পাশে থাকলে আজ হয়তো বিষাদের কথা ভাবতো না। বাস আসতে দেখে এগিয়ে গেল। তারপর হঠাৎ থেমে বলল, তুই আমার ঠিকানা চেয়েছিলি না? রঞ্জনাকে দেখতে যাবি বলছিলি? আস্তে ঘাড় নাড়লাম আমি। যাস না, ধ্রুবজ্যোতি বলল। যাকে দেখলেও চিনতে পারবি না, তাকে দেখতে গিয়ে কি লাভ? কয়েকটা হাড়, একটা কঙ্কাল। কুৎসিত কেউ সহ্য করা যায়, কিন্তু সুন্দরের মৃত্যু অসহ্য। ধ্রুবজ্যোতি চলে গেল। সেদিন ফিরতে ফিরতে ঠিক করলাম আর কোনোদিন ওর কাছে রঞ্জনের প্রসঙ্গ তুলব না। হয়তো ধ্রুবজ্যোতির কথাই ঠিক, যাকে চিনতেই পারবো না তার সঙ্গে দেখা করে লাভ কি? ধ্রুবজ্যোতির সঙ্গে দেখা করেও কি লাভ আছে কিছু? শুনলেন দিব্যেন্দু পালিতের গল্প অদ্ভুত আধার। গল্পটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের গল্পে নাটকে অল্প সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সের মাধ্যমে।